আগের দিন তোমাদের পেজ নাম্বার 11 অবধি হয়েছিল। তো এখানে ছিল গ্রেটার দেন আর লেস দেনের যে কনসেপ্টটা সেটা তোমাদের এখানে বুঝিয়েছিলাম, আর এর আগে যা যা ছিল সেটাও তোমাদের এখানে বুঝিয়ে দিয়েছিলাম। তো আগের ভিডিওটা যদি কেউ না দেখেছো তাহলে চেক করে নাও, আই বাটনে দেওয়া আছে এখানে, আর ডিসক্রিপশনও দেওয়া থাকবে আশা করি। আচ্ছা, নেক্সট কি আসছে আমাদের? নেক্সট আসছে এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। আচ্ছা, এটা কিরকম হচ্ছে ব্যাপারটা দেখো। মনে করো একটা সংখ্যা দেওয়া আছে 1, 2, 3, 4, এখানে 4টে সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। এবার তোমাকে বলেছে এটা দিয়ে সব থেকে বড় সংখ্যা কি হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ছক করে নিই বৃহত্তম, আর এখানে লিখে নিই ক্ষুদ্রতম। বৃহত্তম আর ক্ষুদ্রতম। বৃহত্তম সংখ্যা কি হচ্ছে না, 1, 2, 3, 4 দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে বড় থেকে ছোট হিসেবে সংখ্যাগুলিকে সাজিয়ে দাও, তাহলে সেটা বৃহত্তম সংখ্যা হয়ে যাচ্ছে। কি রকম? সব থেকে বড় সংখ্যা কি? 4, তারপর কি হচ্ছে 3, তারপর কি হচ্ছে 2, তারপর হচ্ছে 1। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা মানে বড়। আর ক্ষুদ্রতম কি হচ্ছে? ছোট থেকে বড় হিসেবে সাজাও, মানে 1, 2, 3, 4, মানে 4321 হচ্ছে সব থেকে বড়, আর 1234 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। ঠিক আছে, খুব ভালো। এবার কি বলেছে? এবার একটা সংখ্যা দেওয়া আছে 5, 4টে অঙ্ক দেওয়া আছে 5, 6, 1 আর 2, ঠিক আছে। এবার কি করব আমরা? সব থেকে বড় সংখ্যা কি? সব থেকে বড় অঙ্ক 6, তারপর 5, তারপর 2, তারপর 1। এটা অ্যাকচুয়ালি উল্টো দিক থেকে লিখে দিলেই হয়ে যাবে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম কি হচ্ছে? 1, 2, 5, 6, 1, 2, 5, 6, 1256, আর সব থেকে বড় হচ্ছে 6521। সুন্দর, বুঝতে পেরে গেছো তোমরা। কিন্তু এবার একটা ব্যাপার আছে। কিরকম ব্যাপার? যদি এখানে শূন্য আসে, যদি এখানে শূন্য আসে, ঠিক আছে, তাহলে কি হবে? যদি এখানে শূন্য আসে তাহলে একটু অন্যরকম হবে। তাহলে কিরকম হবে চলো চেক করে নিই। পরবর্তী সংখ্যা আছে 8, 0, 2, 5, এই 4টি অঙ্ক দেওয়া আছে। এবার এখানে বলেছে সব থেকে বড় বৃহত্তম। সব থেকে বৃহত্তম সুন্দরভাবে লিখতে পারবো 8, 5, 2, 0। বড় থেকে ছোট হিসেবে সাজিয়েছি। ছোট থেকে বড় কি করব? ছোট থেকে বড় আমরা করতাম, তোমরা অনেকেই বলতে পারো যে 0, 2, 5, 8 এরম যদি লিখে দিয়েছো তাহলে হয়ে গেল তোমাদের এটা ভুল, ঠিক আছে। তাহলে কি হবে? এখানে যদি আগে 0 আসে তাহলে সেটা হয়ে যাচ্ছে 3 অঙ্কের সংখ্যা, কারণ আগে 0 থাকলো বা না থাকলো এটা তো কারো কিছু যায় আসে না, ঠিক আছে। তখন হবে একক, দশক, শতক, মানে 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য আমাদের কি করতে হবে? সব থেকে ছোট সংখ্যা 0, ছোট অঙ্ক 0 হলেও 0কে আমরা 2 নম্বরে রাখবো, তাহলে সংখ্যাটি হবে 4 অঙ্কের সংখ্যা, ঠিক আছে। 2, 0, 5, 8। ক্লিয়ার তোমাদের? আচ্ছা, আরেকটা সংখ্যা কি বলেছে দেখি। 7, 3, 5, 0 এরম যদি থাকে তাহলে এক্ষেত্রে তোমরা কি করবে? সব থেকে বড় সংখ্যা কি হচ্ছে? 7, 7530। সব থেকে ছোট সংখ্যা কি হচ্ছে? 3, 0, 3, 0, 5, 7, 3057, ঠিক আছে। আরো একটা আছে, করে নি। আছে তো অনেকগুলোই, যাই হোক। আচ্ছা, এইটা করে নিচ্ছি। কি বলেছে এখানে? বৃহত্তম সংখ্যা দেওয়া আছে। বৃহত্তম সংখ্যা দেওয়া আছে 6, 4, 1, 0। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? এটার ক্ষুদ্রতম সংখ্যা হবে 1, 0, 4, 6, 1046, ঠিক আছে। আর এখানে যদি তোমাকে লিখতে বলে সংখ্যাগুলি, তাহলে তোমরা যেমন করে খুশি লিখতে পারো, কোনো অসুবিধে নেই। তুমি র্যান্ডাম লিখতে পারো 0, 1, 4, 6, এমনি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই অবধি তোমরা বুঝে গেছো। 2-1টা বাদ দিলাম, ওটা তোমরা নিজেরও বাড়িতে করতে পারবে। এবার কি বলেছে দেখো। আন্দুলের মেলায়, আন্দুল একটা জায়গা হাওড়ার সামনে,
হাওড়াতেই একটা জায়গা। তো আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক আর দ্বিতীয় দিনে 1200 সরি হ্যাঁ 1206 জন লোক এসেছেন। ওই দুদিনে মোট কতজন লোক এসেছেন? তাহলে তোমার বাড়িতে প্রথম দিন গেস্ট এলো 5 জন, পরের দিন আরো গেস্ট এলো 6 জন, তাহলে তোমার বাড়িতে কত লোক থাকলো? 11 জন। কি করলে? সিম্পল সে যোগ করলে, একদম সহজ যোগ একটা। তাহলে প্রথম দিন কত এসেছে? প্রথম দিন লোক এসেছে 2365 জন। এটা এসেছে প্রথম দিনে, ঠিক আছে, এটা এসেছে প্রথম দিনে। আর দ্বিতীয় দিনে কত এসেছে? দ্বিতীয় দিনে এসেছে কত? 1206 জন। তাহলে এটা সহজভাবে যোগ করে দাও, তাহলেই হয়ে গেল। 2365 যোগ 1206, এটা যোগ করে দিলে উত্তর হয়ে গেল 1753, 3571। ঠিক আছে, 6 আর 5 11, 1 হাতে রইল এখানে 1, 6 আর 1 7, 3 আর 2 5, 2 আর 1 3। সহজ যোগ, এটা তোমরা সবাই পারবে। মাঠের পাঁচিল তৈরি করতে 8000 ইট এসেছে, 3832টি ইট গাঁথা হয়েছে, তাহলে কতগুলি ইট বাকি আছে? এটা কি হবে? এটা ছিল 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হবে সহজ একটা বিয়োগ। কিরকম বিয়োগ? কত ইট এসেছিল? ইট এসেছিল 8000, তার থেকে কত বিয়োগ করবো আমরা? 3832। 2 এর পর কত গুণলে 10 পাই? 8 6 1 4। ঠিক আছে, এতগুলি ইট পড়ে আছে। এরপর কি করতে বলেছে? এখানে অনেকগুলো যোগ দেওয়া আছে, ঠিক আছে। যোগগুলো আশা করি যোগ বিয়োগ আর তোমাদেরকে শেখাতে হবে না, কারণ তোমরা অলরেডি 5 উঠে গেছো। খুব সহজ যোগ দেওয়া আছে, এটা তোমরা এখানে পারবে করতে। আচ্ছা, এখানে একটা যেটা গ নাম্বারে আছে, সেই গ নাম্বারটা আমি তোমাদের করে দিচ্ছি। দেখো কি বলছে গ নাম্বারে। 8 5 2 4, এই দুটো জায়গা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। এখানে আবার লেখা আছে 7 2, তাহলে এখানে আছে যোগ, তাহলে হয় 6, 2 এর সাথে হয় 9, 5-এর সাথে কত যোগ করলে এখানে 6 হবে? 5-এর সাথে কত যোগ করলে 6 হবে? 1 যোগ করলে। আর 8-এর সাথে কত যোগ করলে? এখানে 9 দেওয়া আছে, তাহলে 8-এর সাথে 1 যোগ করলে এখানে 9 হবে। এরকম ভাবে তোমরা করতে পারবে, খুব সহজ এটা। আচ্ছা, আর যদি তোমাদের কিছু অসুবিধা হচ্ছে, আরো দু একটা করে দিচ্ছি এখানে। যেমন ধরো এখানে আছে বর্গীয় জ যে নাম্বারে আছে সেটা করছি, ঠিক আছে। এখানেই আছে 5 2 8 4 8, এখানে ছক করা আছে একক, দশক, শতক, হাজার। তোমরা এই ছকগুলো করবে, কারণ তোমরা যেহেতু প্রথম প্রথম করছো, আস্তে আস্তে এটা করতে করতে অভ্যেস হয়ে যাবে, ঠিক আছে। এখানে আছে ছক, মানে এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, এটা তোমাকে বসাতে হবে 2, আবার একটা ব্ল্যাঙ্ক আছে, আবার এখানে তোমাকে বসাতে হবে সংখ্যা, ঠিক আছে। তাহলে কত হবে করি চলো। এখানে অ্যান্সার দেওয়া আছে 2 1 2 6, এটা এখানে অ্যান্সার দেওয়া আছে। 8-এর সাথে কত বিয়োগ করলে এখানে 6 আসবে? ঠিক আছে, 8-এর সাথে কত বিয়োগ করলে 6 আসবে? 2। 4-এর সাথে 2, 2-এর সাথে 4 এখানে বিয়োগ হয়েছে, এটা হয়েছে 2। আবার 2-এর সাথে 1 বিয়োগ করলে এখানে 1 আসবে, আর বাকিটা তো করেই দেওয়া আছে, এটা হয়ে গেল তাহলে অ্যান্সার। আবার যদি এখানে দিয়েছে দেখো একটা, আর কোনটা করা যায়? শেষেরটা করি, ঠ নাম্বারে যেটা আছে, ঠিক আছে। তাহলে লিখে নাও একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার আমরা লিখে নিলাম। এবার আমরা কি করব? কি দেওয়া আছে? 9123। আবার দুটো জায়গা ফাঁকা দেওয়া আছে, দুটো জায়গা ফাঁকা দেওয়া আছে। কি করতে বলেছে? বিয়োগ করতে বলেছে। এবার
আমরা করি স্বাভাবিকভাবে যেমন করছিলাম। অ্যান্সার আগে যেটা আছে সেটা লিখে নিই। অ্যান্সার আছে, আচ্ছা এখানে একটা বক্স আছে, এখানে 0, এখানে 0, এখানে 7। তাহলে 3-এর সাথে কত বিয়োগ করলে এখানে 7 আসবে? তাহলে 3-এর সাথে তো কিছু বিয়োগ করলে এখানে 7 আসবে না। তাহলে আমাকে কি করতে হবে? এখানে এই 3টাকে 13 ধরতে হবে। 3টাকে আমাকে ধরতে হবে 13। কেন 13 ধরবো আমি এটাকে? কারণ দেখো এখানে এই যে হাতের 1 আছে, এই হাতের 1 যদি এখানে আসে তবেই তো 2 হবে, আর 2 বিযুক্ত 2 সমান 0 হবে। সেই জন্য আমাকে এখানে এটাকে 13 ধরতে হবে, ঠিক আছে? তাহলে 13-র সাথে কত বিয়োগ করলে 7 পাই? 13-র সাথে বলো 6। 13-র সাথে 6 বিয়োগ করলে আমরা পাই 7। 0 হয়েছে। তাহলে এটা তো একদম সহজ। 1-এর সাথে কত বিয়োগ করলে 0 পাই? 1 বিয়োগ করলে 2-এর সাথে, এটা 7। সুন্দরভাবে বুঝে গেছো তোমরা। দেখো নেক্সট কি আছে, তাড়াতাড়ি হিসেব করি। চলো তাড়াতাড়ি হিসেব করি। বাট যেটা আছে এই তাড়াতাড়ি হিসেব করার যে ব্যাপারটা, এটা দেরি করেই হিসেব হয়, ঠিক আছে? এখানে দুটো নিয়ম দেওয়া আছে, আমি দুটো নিয়মে বলে দিচ্ছি। তাছাড়াও আমি আরও একটা নিয়ম বলে দিচ্ছি, যেটা যেভাবে বাকি সবাই আমরা ছোটবেলা থেকে গুণ করে এসেছি সেইভাবে, ঠিক আছে? আমি 3টে পদ্ধতি বলছি, তোমরা 3টে পদ্ধতি দেখে নাও, যেটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা করবে। তাহলে প্রথম পদ্ধতি কি বলছে? 128-কে 24 দিয়ে গুণ আছে, ঠিক আছে? মানে মোদ্দা কথা হলো 128 গুণিত 24, এটা তোমাকে দেওয়া আছে, এটা তোমাকে সলভ করতে হবে। চলো করা যাক। কিভাবে করব না, প্রথমে বলেছে দেখো একটা ছক করেছে এরা, ঠিক আছে? এরকমভাবে একটা ছক করেছে। এখানে 24-কে ভেঙেছে 20 আর 4 করে, আর কাকে গুণ করছে? 128-কে। তাহলে এখানে লিখবে 128 গুণিত 20, এটা সমান যত হচ্ছে, আবার 128 গুণিত 4, এটা সমান যত হচ্ছে, ঠিক আছে? 128 গুণিত 20 সমান হচ্ছে যত হচ্ছে, এটা ক্যালকুলেট করে লিখবে। 128 2 হচ্ছে 256, 256 শূন্যর জন্য 0, মানে 2 5 6 0। আর এটাকে 4 দিয়ে গুণ, 256 2 হচ্ছে 512, তাহলে এটা হচ্ছে 512। এটা হচ্ছে একটা নিয়ম, ঠিক আছে? এবার এই দুটোকে যোগ করতে হবে। তাহলে এটাকে আবার যোগ করো, 2 5 6 0 যোগ 512, 2 7 0 3, 3 0 7 2। এটা হচ্ছে একটা নিয়ম, ঠিক আছে? এবার আমরা করছি দ্বিতীয় নিয়মে। দ্বিতীয় নিয়ম কি রকম? আচ্ছা চলো লেখা যাক তাহলে দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়ম, ঠিক আছে? দ্বিতীয় নিয়মে কি বলছে? এই যে 128 সংখ্যাটি আছে, একে সরাসরি গুণ করা হচ্ছে 24 দিয়ে, কিন্তু সেই 24-কে আবার প্রথমে 4 দিয়ে গুণ করা হচ্ছে, পরে সেটিকে 20 দিয়ে গুণ করা হচ্ছে। আমরা আচ্ছা এটাই করি, তারপর থার্ড নিয়মটা বলছি। এটা হচ্ছে 32-এর 2 1 5, এখানে আছে। এটা কি করেছে? এখানে আবার ব্রেকেট দিয়ে লিখেছে যে 128 গুণিত 4, এরকম আমরা কোনোদিন লিখতাম না, ঠিক আছে? বা তোমার যারা অভিভাবক আছে ওনারা যখন গুণ করেছে ছোটবেলায়, ওনারাও হয়তো এইভাবে কোনোদিনও লিখেননি। আচ্ছা আচ্ছা, এটা কি তারপর কি করছে? এখানে একটা নেক্সট যে মানে দাগটা আছে, আমি দাগ দিয়ে দিই এখানে, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে যে দাগটা দিয়েছে, মানে এর পরে যে লাইনটা, সেটাকে গুণ করছে 128-কে 20 দিয়ে। তাহলে 20-র জন্য আগে একটা শূন্য নামিয়ে দিলাম। এবার 2 8 16 5 2, এটাকে যোগ করতে হবে, ঠিক আছে? এটাকে করতে হবে যোগ। 2 7 0 আর হাতে রেখে 3, 3 0 7 2 আসছে অ্যান্সার। এটা একটা নিয়ম। তৃতীয় পদ্ধতি, এসব কিচ্ছু দরকার নেই। তৃতীয় পদ্ধতি করি আমরা। তৃতীয় পদ্ধতি কি হচ্ছে? 128, এটা সব থেকে সহজ, গুণিত 24।
কিরকম হচ্ছে 128 দুয়ে সরি 128কে 24 দিয়ে গুণ করতে, তাহলে প্রথমে 4 দিয়ে গুণ করি পুরো সংখ্যাটাকে। 4 8 32, 32 2 হাতে রইল 3, 4 2 8, 3 11 হাতে রইল 1, 4 1 4 আর 1 5। এই সংখ্যাটা দিয়ে গুণ করেছি, এই অঙ্কটা দিয়ে, মানে এই যে এককের ঘরের সংখ্যাটা দিয়ে সবটাকে গুণ হয়েছে, ওই জন্য এককের ঘরে একটা কাটকুট দিয়ে দিলাম। এই ঘরে আমরা কিছু লিখবো না পরের লাইনে, ঠিক আছে। এবার আমরা করব 2 দিয়ে। 2 8 16, 16 6 হাতে রইল 1, 2 2 4, 4 আর 1 হচ্ছে 5, 2 1 2, 2 7 0 3। এতগুলো যে করলে প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি, তৃতীয় পদ্ধতি, তোমরা নিজেরাই বলো কোনটা সব থেকে বেশি সহজ বলে তোমাদের মনে হয়েছে, ঠিক আছে। দেখো পরের নিয়মে আসি। একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি আছে। এখানে তোমাদের আরেকটা কনফিউশন থাকে, সবাই বলো মোটামুটি 0 দিয়ে গুণ করলে কি করব। কিছুই না, 0 দিয়ে গুণ করা সব থেকে সহজ। যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 আসে। কিরকম, একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি 1570 টাকায় বিক্রি হলে এরূপ 3টি ছবির দাম কত? তাহলে একটি ছবির দাম হচ্ছে 1570 টাকা, তাহলে 3টি ছবির দাম হবে 1570 গুণিত 3। এবার এই 1570কে তোমরা এখানে গুণ করে নাও, 1570 গুণিত 3, 3 0 0, 3 7 21 1, 3 5 15 আর 2 17। এই 21-এর জন্য হাতে 2 ছিল। 17 7, 3 1 3 আর 1 4, 4 7 1 0। তাহলে সমান লিখে দাও, 4 7 4100, 4710 টাকা। 3টি বইয়ের দাম 4710 টাকা, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে, গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসাই। দেখো এই গুণটা তোমরা পারবে যেমন ভাবে আমি শেখালাম। তৃতীয়, আমি আশা করি যে তোমরা তৃতীয় নিয়মে করবে, কারণ ওটা বেশি সহজ। আচ্ছা, তারপর কি আছে দেখো, আমার কাছে যারা ম্যাথস করে তারা 25-এর অবধি নামতা মুখস্থ মোটামুটি সবারই, তাই এই ধরনের যে গুণগুলো থাকে সেগুলো তারা এক লাইনেই করে, ঠিক আছে। এবার তোমাদের যদি সেক্ষেত্রে অসুবিধা হয় তোমরা 2 লাইনে করবে, তাও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার বলছি এখানে যদি 0 থাকে তখন কি করা যাবে, চলো তখন কি করা যাবে দেখে নি। ধরো এখানে 0 আছে, যেমন 305, 305 এটাকে গুণ করব কত দিয়ে, 12 দিয়ে গুণ আছে। তাহলে আচ্ছা, আমার স্টুডেন্টরা যেভাবে করে আর এমনিতে তোমরা যেভাবে করবে আমি সেটা দেখিয়ে দিই একবার। আমার স্টুডেন্টরা কিভাবে করে সেটা দেখানোর আগে এটা দেখাই। 2 5 10, 10-এর 0 হাতে রইল 1, 2 0 0 আর 1 হচ্ছে 1, 2 3 6। এই ঘরটা কাট করে দিয়ে দিলাম, যেহেতু 1 দিয়ে গুণ আছে তাই অবিকল ওই রকমই নেমে যাবে। 5 0 3 যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে 0 6 6 3, ঠিক আছে। আমার স্টুডেন্টরা কিরম ভাবে করে, 305 গুণিত 12, 12 5 60, 60-এর 0 হাতে রইল 6, 12 0 0 আর 6 0 যুক্ত 6, 12 3 36। দেখো এখানের অ্যান্সার আর এখানের অ্যান্সার একদম সেম, ঠিক আছে। তাহলে এটা খুব জলদি হয়, বুঝতে পেরেছো। দেখি তারপরে কি আছে। তারপরে বলছে বেশি জিনিস সমান ভাগে ভাগ করি। তাহলে এখানে ভাগের কনসেপ্ট আছে। ভাগ তো তোমরা খুব ভালোভাবেই জানো, ক্লাস 4-এ তোমরা অনেক ভাগ করেছো, ঠিক আছে। প্রথম অঙ্ক কি বলছে, আর এই চ্যাপ্টারগুলো আমরা করছি কেন, ফার্স্ট চ্যাপ্টারটা আমরা করছি তোমাদের 4-এর যে জিনিসগুলো ছিল সেই কনসেপ্টগুলো একবার ঝালাই করিয়ে দেওয়ার জন্য। বিনামূল্যে 1285টি বই স্কুলের সব ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে 5টি করে বই পেল। ছাত্রছাত্রীর সংখ্যা কত? আচ্ছা, তাহলে সহজ একটা ভাগ হবে। কি রকম, অনেকে এরম ভাবে ভাগ করে,
রুটের মতো করে, অনেকে আবার এরমভাবে ভাগ করে। তো এটা তো বইয়ে করে দেওয়া আছে, আমি এরমভাবে করে দেখাচ্ছি ভাগ, ঠিক আছে? তাহলে মোট লোক কত ছিল, মোট কত ছাত্রছাত্রী ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 1285-কে 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে 1285, 5 দুয়ে 10, বিয়োগ করে দিলাম 2, 8, 5 5-এ 25, 3, 5 নামলো, 5 7-এ 35, মিলে গেল। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত? ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা 257 জন। ঠিক আছে, পরের অঙ্ক কি বলছে দেখি। 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে। প্রতি খাতায় ড্যাশ ভাজিত ড্যাশ টি সমান ড্যাশটি সাদা পৃষ্ঠা আছে। আচ্ছা, তাহলে 2 নম্বরে বলছে মোট কটা সাদা পৃষ্ঠা আছে? 1024টি আছে সাদা পৃষ্ঠা। ঠিক আছে, 1024টি, আমি পাতা লিখে দিলাম শর্টে, 1024টি পাতা আছে। 1024টি সাদা পাতা দিয়ে 8টি খাতা তৈরি হয়। ঠিক আছে, খাতার সংখ্যা হচ্ছে 8টি। এবার কি বলেছে? এবার বলছে যে তাহলে প্রতি খাতায় কটি করে সাদা পেজ আছে। ঠিক আছে, ধরো তোমার কাছে 20টা পাতা আছে, 20টা পেজ আছে, একটি খাতায় 5টা পেজ থাকে। তাহলে একটি খাতায় যদি 5টা পেজ থাকে তাহলে তুমি মোট কটা খাতা বানাতে পারবে? 4টে। 4 5 20। একই রকম ভাবে তোমাকে যদি বলা হলো যে 1024টি পাতা আছে এবং 8টি খাতা বানাতে হবে, তাহলে প্রতি খাতায় কটি করে পেজ থাকবে? তাহলে 8 × 8, 2 2 8, 2 16, 8 8 64। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 128টি করে পাতা থাকবে। ঠিক আছে, 128টি করে পাতা থাকবে। আচ্ছা, 3 নম্বর কি বলছে? 1233টি ফুল দিয়ে, আচ্ছা বিয়ে বাড়ির জন্য এখানে ফটকা ফাটছে, যদি কানে লাগে তার জন্য আমি ক্ষমা প্রার্থী আগে থেকে। আচ্ছা, 3 নম্বর কি বলছে? 3 নম্বরে বলছে 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। প্রতি মালায় 9টি করে ফুল আছে, তাহলে মালা তৈরি হবে কটি? ভাজিত 9। খুব সহজেই তোমরা করতে পারবে। 9 দিয়ে ভাগ করব 1233-কে। ঠিক আছে, তো 9 × 9, 3 3 9 3 27, 6 3 7 9 63, তাহলে কত হচ্ছে? 137। তাহলে 137টি মালা তৈরি হবে। এত সুন্দর হয়ে গেল। আচ্ছা, আম সমান ভাগে ভাগ করার চেষ্টা করি। কাল ঝড়ে অনেক আম পড়ে গেছে, আমিও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম। 127টা আম কুড়িয়েছি। পরের দিন আমরা 5 বন্ধুর মধ্যে আমগুলো সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। এবার কি বলেছে দেখো, এখানে তোমাদের যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে ভাগ শেষ তার কনসেপ্ট। ঠিক আছে, ভাগ শেষের কনসেপ্ট। মোট আম ছিল, মোট আমের সংখ্যা 127টি। ঠিক আছে, মোট আম হচ্ছে 127টা। বন্ধু সংখ্যা, বা শুধু বন্ধু লিখলাম, 5 জন। 127টি আর 5 জন। ঠিক আছে, সমান ভাগে ভাগ করলে 5 127 কত হবে? এটা
5 একে 5, 5 দুয়ে 10, 2 7, 5 5 25। এখানে যেটা বাকি থাকছে এটাকে বলে ভাগ শেষ, এটাকে বলে ভাগ শেষ। ঠিক আছে, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, এটা হচ্ছে ভাগ ফল। তাহলে ভাগফল যেটা, সেটা হচ্ছে সবাই পাবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকে পাবে 25টি করে আম, 25টি করে। ঠিক আছে, আর দুটি আম বাকি থাকবে, দুটি আম এখানে বাকি থাকবে। এই দুটি আম কোথায় পেলাম? যেটা ভাগশেষ থাকছে সেটা হচ্ছে দুটি আম বাকি থাকবে। ঠিক আছে, আচ্ছা তোমাদের এই জায়গায় আরেকবার বলে দিই, এটা কি বলতো? এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক। ঠিক আছে, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। এখানে একটা ফর্মুলা আসে। ঠিক আছে, এখানে একটা ফর্মুলা আসে। আচ্ছা, এই ভাগশেষ কেন আসে না? এখানে ভাজকের থেকে যদি কোনো কম সংখ্যা এখানে থাকে, ঠিক আছে, তাহলে সেখানে সেটি ভাগশেষ হিসেবে গণ্য করা হয়। বুঝতে পারোনি তোমরা কেউ? জানি, যদি ভাজক বড় হয় কার থেকে? ভাগ শেষের থেকে। ঠিক আছে, ভাজক কার থেকে বড় হয়? ভাগ শেষের থেকে বড় হয়। ভাজক বড় হয় ভাগ শেষের থেকে, মানে এটার থেকে এটা হচ্ছে বড়, তখন আর এটিকে ভাগ করা যায় না। কারণ 5 1কে যদি 5 খাওয়ানো হয় তাও সেটি হয়ে যায় এখানে এই সংখ্যাটির থেকে বড়। ঠিক আছে, সেক্ষেত্রে ভাজক ভাগশেষের থেকে সবসময় বড় হয়। এটা একটা কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা ফর্মুলা এখানে আছে, আমি লিখে নিই। ফর্মুলাটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। অনেক মেধা অন্বেষণের পরীক্ষায় এই ফর্মুলাটা দিয়ে অঙ্ক আসে, অথবা এই ফর্মুলাটা হুবহু তুলে দেয় তোমাদেরকে করানোর জন্য। ঠিক আছে, এখানে যেগুলি আছে, এই যে পুরো কনসেপ্টটা আছে, এটা দিয়ে এখানে অঙ্ক তোমাদের দিয়েছে। ভাগশেষ ভাজকের চেয়ে কি হয়? ভাগশেষ ভাজকের চেয়ে, বলো, এই যে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট হয়। ঠিক আছে, এখানে এই যে ভাগ করতে বলেছে, সোজাসাপটা ভাগ করবে, এরকম ভাগ করে কোনটা ভাগফল ভাগশেষ সেটা তোমরা খাতায় লিখবে। এখানে কি বলেছে দেখো, এটা একটু করিয়ে দিই তোমাদের। এখানে যে একটা সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, সংখ্যাটা হচ্ছে, আবার লিখতে বলেছে, ধরো এটাই আছে, ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ। ঠিক আছে, তাহলে ভাজ্য কত হচ্ছে? ভাজ্য হচ্ছে 789, ভাজক আছে 6, 6 কে 6, 1 8, 6 3 18, মিলে গেছে, 9 নামলো। তাহলে 6 কে 6, বাকি থাকছে এখানে 3, তাহলে ভাগশেষ 3, ভাগফল 131, ভাজক হচ্ছে, ভাজক তো এখানে দেওয়াই আছে 6, আর ভাজ্য হচ্ছে 789। ঠিক আছে, এরকম ভাবে অঙ্কগুলো করতে হবে। এরপর কি বলেছে, ওই কাগজে রং দেওয়া। ঠিক আছে, এবার হচ্ছে এখানে ভগ্নাংশের কনসেপ্ট। এই ভগ্নাংশের কনসেপ্টটা জাস্ট হালকা মতো আমি তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা, অনেকটাই আছে, মানে আমাকে, আচ্ছা, ফার্স্ট চ্যাপ্টারটা আরো একটা
ক্লাস আমাকে তোমাদের করাতে হবে, ঠিক আছে। দেখো ভগ্নাংশর পুরো ব্যাপারটা কি। ভগ্নাংশ হচ্ছে যখন কোনো সংখ্যাকে, ধরো ভগ্নাংশ কাকে বলে তোমাদের আগে জানতে হবে। ভগ্নাংশ হচ্ছে কোনো মোট সংখ্যার কিছু নির্দিষ্ট অংশকে চিহ্নিত করলে, নির্দিষ্ট অংশকে বা বোঝালে, লিখো, বা নির্দিষ্ট অংশকে বোঝালে কি হয়, সেটি হয় ভগ্নাংশ, ঠিক আছে। যেরকম ধরো 5 ভাগের 2 ভাগ যদি নিতে বলে, ঠিক আছে, তাহলে 5 ভাগের মধ্যে 2 ভাগ, ঠিক আছে। তাহলে সেটা আমরা কিভাবে লিখব, 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 2 ভাগ। এবার যেমন ধরো, আচ্ছা এখানে বলি তোমাদের, উপরে যে অংশটি আছে সেটাকে বলা হয় লব, নিচে যে অংশটি আছে সেটাকে বলা হয় হর। এবার দেখো ভগ্নাংশর কতগুলি ধরন আছে, কিরকম না, প্রথমেই হয় প্রকৃত ভগ্নাংশ, তারপরে হয় অপ্রকৃত ভগ্নাংশ, তারপরে হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে এগুলি কি কি জিনিস, সেটার জন্য আমাদের জানতে হবে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। যেখানে লব ছোট আর হর বড়। কিরকম উদাহরণ নেওয়া যাক একটা, যেমন 2 এর 5, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ কিরকম হচ্ছে, অপ্রকৃত ভগ্নাংশ হবে যার লব বড়, হর ছোট, ঠিক আছে, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যেমন 5-এর 2। সুন্দর। মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ কাকে বলে না, মিশ্র ভগ্নাংশ হচ্ছে যাকে পূর্ণ আকারে লেখা হয়, যাকে পূর্ণ আকারে থাকে। কিরকম, যেমন 2/1/2, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো এটা আমরা কোথা থেকে পেলাম, এটা তো গাছ থেকে পড়েনি বাবু, এটা আমরা কোথা থেকে পাচ্ছি, এটা আসছে এমনি জায়গা থেকে। অপ্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়, ঠিক আছে। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়, আবার এই মিশ্র ভগ্নাংশকেও অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা যায়, একদমই যায়। তা কিরম ভাবে যায়, কিরম ভাবে যায় সেটার জন্য আমাদের জানতে হবে। ধরো 2/1/2, এটা হয় গুণ, এটা হয় যোগ। আবার বলি, তাহলে 2/2 কত হয়, 2/2 4, আর যোগ 1 মানে হচ্ছে 5, 5-এর 2 থাকলো। এটা সমান আমরা এটা লিখতেই পারি, 2/1/2 সমান আমরা 5-এর 2 লিখতে পারি। আবার এটাকে মিশ্র ভগ্নাংশ কিভাবে পরিণত করব, 2 দিয়ে 5কে ভাগ করে দাও, 2-1 2, 2-2 4, 1 বাকি থাকলো। এটা হচ্ছে পূর্ণ, এটা হচ্ছে লব, তাহলে এটা পূর্ণ, এটা হচ্ছে লব। তাহলে পূর্ণ কত হচ্ছে 2 পূর্ণ, লব কত 1, হর কত, যেটা দিয়ে ভাগ করছি 2, হয়ে গেল, ক্লিয়ার। তাহলে পূর্ণ অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে খুব ভালোভাবে এদিক ওদিক করা যায়, মানে ট্রান্সফার করা যায়, ঠিক আছে। বাকি যে পার্টটি থাকলো ভগ্নাংশের, সেটি তোমাদের আমি পরের দিন করাচ্ছি, যোগ বিয়োগ যা যাই থাকুক, খুব সহজই আছে। তো আগের ক্লাসটি যদি না দেখেছো আগের ক্লাসটি দেখে নাও, এটা জাস্ট ঝালাই চলছে ক্লাস 4-এ, যেগুলো তোমরা পরীক্ষা হওয়ার পর আস্তে আস্তে ভুলে যাচ্ছ সেগুলোর জন্য।